আমি পুরোটাই হচ্ছি আমার বাবা। অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকবে। মাটির গন্ধ। গ্রাম হচ্ছে আমাদের শিকড়, গ্রাম হচ্ছে আমাদের রুট। নারীদেরকে মানসিকভাবে স্বাবলম্বী করাটা হচ্ছে সবথেকে বড় বিষয় এখানে। সার্বিকভাবে বাংলাদেশের জনগণের জীবনমানের উন্নয়ন করার জন্য। ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রী বাবার হাত ধরে এসেছেন রাজনীতিতে এবং টেকসই উন্নয়নের জন্য কাজ করছেন প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে। স্বাধীনতার 5 দশক পরে প্রান্তিক জনগোষ্ঠীর কথাও উঠে এসেছে এবারের সংসদে। আমরা একটু জানতে চাইবো এই যে গুচ্ছ গ্রাম নিয়ে তার পরিকল্পনা এবং এই যে প্রান্ত সীমার মানুষদের নিয়ে ভাবনা একজন আইনজীবীর মাথা থেকে এসেছে না রাজনীতিবিদের মাথা থেকে এসেছে। অনেক ধন্যবাদ। আইনজীবী, রাজনীতিবিদ সব মিলে কিন্তু মানুষ। সো আমরা যখন কোনো সোসাইটিকে নিয়ে চিন্তা করি, মনে হয় সব দিক দিয়ে চিন্তা করাটা আমাদের জন্য বেটার হয়। গুচ্ছগ্রামের বিষয়টা কিন্তু আগে থেকেও ছিল, আছে, বাট এটাকে ঠিকভাবে ইউটিলাইজ করা হয় নাই। গুচ্ছগ্রামটাকে যেগুলো এখন আছে এক্সিস্টিং যেগুলো, সেগুলোর ডেভেলপমেন্ট করা, তাদের ফ্যাসিলিটিসগুলো নিশ্চিত করা, এটা একটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে। নতুন করে গুচ্ছগ্রাম তৈরি করা এবং সেটাকে কীভাবে ইকোনমিক্যালি কানেক্টেড করা যায়। কারণ গুচ্ছগ্রামের ভেতরে তো অনেক ধরনের কোয়ালিটি থাকে, কোয়ালিফিকেশনস থাকে, এগুলোকে তুলে নিয়ে আসা, গ্রামীণ নারীদেরকে ইকোনমির সাথে কানেক্ট করা, গ্রামাঞ্চল ভিত্তিক বিভিন্ন ধরনের যে এলাকায় যে জিনিসটা ভালো হয়, যে ফলটা ভালো হয়, যেই গুড়টা ভালো হয়, যে সবজিটা ভালো হয়, সেটাকে কিভাবে আমরা ইকোনমিতে আমরা কানেক্ট করতে পারি, এই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করছি। আর চেষ্টা করছি যে সার্বিকভাবে বাংলাদেশের জনগণের জীবনমানের উন্নয়ন করার জন্য। আর সেটা করতে হলে আমাদেরকে অবশ্যই প্রান্তিক থেকে উঠে আসতে হবে। আমরা যদি আমাদের শেকড়কে ভুলে যাই, আমরা যদি রুটকে ভুলে যাই, আমরা বেশি দূর এগোতে পারবো না। সো আমরা মনে করি গ্রাম হচ্ছে আমাদের শেকড়, গ্রাম হচ্ছে আমাদের রুট। সেখানকার মানুষগুলো যদি ভালো থাকেন, তাহলে কিন্তু আলটিমেটলি সেই ভালো থাকাটা শহর পর্যন্ত আসবে। এবং সব কিছু মিলিয়ে আমাদের মানসিকতার পরিবর্তন করাটা খুব জরুরি। এবং আমাদের একটা জিনিস মনে রাখা খুব জরুরি যে আমাদের জীবনে ভালো থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। এটা করোনা কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। সো সেই জায়গাটা থেকে আমরা চাই যে ভালো থাকতে হলে যে জিনিসগুলো প্রয়োজন একটা মানুষের, যে জায়গাতে আছেন না কেন, সেই জায়গাতে যেন ভালো থাকে, তার ভালো থাকাটা নিশ্চিত করতে চাই আমরা। মা জ্ঞানের আলো ছড়িয়েছেন এবং বাবার রাজনীতিবিদ এবং 94 নির্বাচন আমরা জানি যে গণতন্ত্র ফিরিয়ে এনেছিল সংসদে এবং এবারের নির্বাচনও কিন্তু দীর্ঘ একটা সময়ের পর এবং সেখানে এসে বাবার কোন অপূরণীয় স্বপ্ন তার পুতুল পূরণ করতে যাচ্ছে, কি কথা বাবা খেদ দিয়ে বলতো যে এটা করা হলো না? আমি পুরোটাই হচ্ছি আমার বাবা। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার সকাল থেকে রাত পর্যন্ত 24টা ঘন্টা তিনি আমার সাথে থাকেন। তার হাত ধরে রাজনীতিটা শেখার আমার সুযোগটা হয়নি, কারণ তার চলে যাওয়ার পরেই আমার রাজনীতির হালটা ধরতে হয়েছে। বাট তার আদর্শ, তার নীতি, তার পথ চলা, তার স্টাইল, তিনি কি ভাবতেন, কোনটা পছন্দ করতেন, এই সব কিছু আমার ভেতরে আমি ধারণ করার চেষ্টা করি। তার আক্ষেপটা ছিল যে তিনি আরেকবার যদি সুযোগ পেতেন, তাহলে তিনি অবশ্যই তার নির্বাচনী আসন যেটা, সেই আসনের অনেকগুলো কাজ তিনি করে যেতে পারেননি, ধরেছিলেন শেষ করতে পারেননি, সেগুলো তিনি শুরু করবেন, শেষ করে যাবেন। আর সারা দেশের জন্য তিনি কাজ করেছেন বিভিন্ন জায়গায়, যেখানে যাই তার সুনাম আমি শুনতে পাই এখন পর্যন্ত। তো তিনি যেখানে থেকে শেষ করে রেখে গেছেন, আমি সেখান থেকেই শুরু করেছি। এখনই কিছু বলতে চাই না, আমার কাজ কথা বলবে, এতটুকু বলতে চাই। একদম। এবং নির্বাচনী প্রচারণায় কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই করে আপনি 12,000 ভোট বেশি পেয়েছেন এবং সেখানে কিন্তু আপনি বলেছেন যে আমি পচলের মেয়ে। তো তারা কিভাবে আপনাকে গ্রহণ করে? তারা আমাকে তাদের সন্তান হিসেবে গ্রহণ করেন এবং আমি সেটাই স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি যখন এলাকায় যাই, আমি চেষ্টা করি যে আপনারা জানেন যে যেহেতু একটি রাষ্ট্রীয় দায়িত্বে আছি, কিছুটা প্রোটোকল মেনটেন করতে হয়। বাট আমি অ্যাটলিস্ট প্রোটোকল নিয়ে চলাফেরা করার চেষ্টা করি যে আমার কাছের মানুষগুলো কখনো আমার কাছ থেকে দূরত্ব বোধটা না পান, যে মেয়ে দূরে সরে গেছে বা কিছু। আমাকে আমার এলাকার মানুষ বিটি হিসেবেই ডাকে। আপনি জানেন উত্তরাঞ্চলের মানুষ মেয়েকে, সন্তানকে আদর করে বিটি ডাকে। তো আমি বারবার তাদের কাছে সেই হিসেবেই ফিরে যেতে চাই, তাদের কষ্টটাকে নিজের কষ্ট মনে করে কাজ করতে চাই। এবং আমি চাই যে আমি যখন প্রতিদিন রাতে ঘুমাতে যেতে চাই, আমি চাই যে সারাদিন আমি লালপুর বাগাতিপাড়ার মানুষের অধীনের যে কষ্টগুলো আমার নলেজে পর্যন্ত আসে, সেতটুকু আমি অ্যাড্রেস করে, যতটুকু করে পারি লাঘব করে তারপর আমি ঘুমাতে যাই। তো এটা আমার জন্য অনেক বড় পাওয়া। ফারজানা শারমিন পুতুল, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের এবং লন্ডনেও কিন্তু আপনার ডিগ্রি আছে, এরপরও আছে। তারপরও কেন মনে হলো যে লন্ডনের এই যে উচ্চ বিলাসী জীবন ছেড়ে এসে নাটোর এবং বাংলাদেশের পথ প্রান্ত
স্তরে প্রান্তিক মানুষের সাথে কাজ করে? মাটির গন্ধ, এটা আমার ভীষণ ভালো লাগে। আপনি দেখবেন যে যখন প্রথম বৃষ্টিটা হয়, প্রথম বৃষ্টি মাটিতে পড়ার পর একটা যে সুবাস আসে, এটা আপনি পৃথিবীর কোনোখানে গিয়ে পাবেন না। আমি খুব হোমসিক একজন মানুষ। হ্যাঁ, বিদেশে অনেক কাজ করার, অনেক জায়গা থেকে যাওয়ার সুযোগ আমার ছিল, কিন্তু আমার মাটি আমাকে যেভাবে টানে আর কোনো কিছু আমাকে সেভাবে টানে না। আমি সেজন্য দেশে ফিরে এসেছি। সমাজের সাথে যে রিলেট করে, আমরা যদি দেখি যে হিন্দু যারা নারী আছেন তারা কিন্তু ইচ্ছে করলে মন খারাপ হলে কাশিতে চলে যেতে পারে। আমরা দেখছি যে বিভিন্ন ধরনের প্যাগোজায় বিহারে থাকার ব্যবস্থা আছে নারীদের, আর এছাড়া কিন্তু খ্রিস্টানদের তো ব্যবস্থা আছেই। মুসলমান কোনো মেয়ের যদি খুব মন খারাপ হয়, সে কিন্তু নামাজেও কখনো কাঁদতে পারে না, অনেক প্রশ্নের জবাব দিতে হয়, বা কোনো মেয়ের মনে হচ্ছে যে দম ফেটে যাচ্ছে, তা কিন্তু নিঃশ্বাস ফেলার কোনো জায়গা থাকে না। সেক্ষেত্রে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কি চিন্তা করবে নারীদের জন্য একটা সেফ জোন থাকতে পারে, যেখানে একটা মেয়ে হয়তো বা অল্প বয়সে ভুল করে ফেলছে, ওই ভুল থেকে আরেকটা ভুলে চলে যাচ্ছে, বাট এমন একটা সেফ জোন বাবা মাও সেখানে নিয়ে যেতে পারে? আসলে এটা অনেক বড় একটা জায়গা কাজ করার। হ্যাঁ, নারীদেরকে মানসিকভাবে স্বাবলম্বী করাটা হচ্ছে সবথেকে বড় বিষয় এখানে। আপনি যে ডিসস্যাটিসফ্যাকশনের কথাগুলো বলেন, যে স্ট্রাগল নারীদের আছে, এই জায়গাটা থেকে নারীদেরকে বের হয়ে আসতে হবে যদি তারা মানসিকভাবে স্বাবলম্বী হন। আমরা একটা পরিবর্তন আনতে চাই। আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি, আমার স্ট্রাগলটা কিন্তু কম ছিল না, বাট আমি যদি মনে করতাম যে আমি থেমে যাব, তাহলে সেখানে থেমে যাওয়া হতো। সো আমরা সেই পরিবেশটাই তৈরি করতে চাই যে নারীরা আগে নিজেদেরকে স্বাবলম্বী মনে করুক। আমরা যেখানেই থাকি কেন, প্রত্যেকে একই অবস্থা নিয়ে জন্মগ্রহণ করেন না, প্রত্যেকে একই পরিবেশে জন্মগ্রহণ করেন না। আমাদের সরকারের উচিত যে প্রত্যেকটা নারীর জন্য একটি সেফ জোন করে দেয়া, যে তারা তাদের অ্যাটলিস্ট নিজেরটুকু করে খেতে যেন পারে, যে এই কাজে কর্মক্ষম হোক না কেন। আর যে জায়গাটা আপনি বলছেন যে মনের শান্তির বিষয়টা, নারীরা তো ঘরেও অনেক সময় সুরক্ষিত না। সো এটাকে আমাদের সামাজিক যে দৃষ্টিভঙ্গি, আমাদের বেশ কিছু সোশ্যাল ট্যাবু আছে, এগুলিকে ভাঙতে হবে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে, এবং এই পরিবর্তনের শুরুটা হতে হবে ঘর থেকেই। শুধু নারীদের পরিবর্তিত হলে হবে না, আমাদের পুরুষরা যারা আছেন তাদেরকেও পরিবর্তিত হতে হবে, এবং মাথায় রাখতে হবে যে আমরা যদি ইকুয়ালি আমরা স্টেপ ফেলতে না পারি, তাহলে ঘর যেমন আলোকিত হবে না, দেশও আলোকিত হবে না। নারীদের জন্য শেষ বার্তা কি দিবেন? নারীরা কিভাবে নিজেদেরকে আরও বেশি কর্মমুখী করে গড়ে তুলতে পারে এবং অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে পারে? আমি যতটুকু বলতে চাই যে স্ট্রাগল থাকবে, না পাওয়া থাকবে, কষ্ট থাকবে, অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকবে, বাট ইফ আই থিঙ্ক আই ক্যান ডু, সেই জায়গাটা নারীদেরকে তৈরি করতে হবে। যে পরিবর্তন আমরা আনতে চাইছি, আমি মনে করি আই অ্যাম দ্যাট চেঞ্জ। সো যদি শুধু মনে করা যায় যে হ্যাঁ ঠিক আছে আমি পারবো, আমি আমার জায়গায় পরিবর্তন করতে পারবো, এবং আমি আমার জায়গা থেকে যতটুকু তাদের পথ পরিষ্কার করে দেওয়ার দরকার, আমি যতদিন পর্যন্ত আছি, আপনাদের সাথে আছি, তাদের সাথে আছি, আমি আমার চেষ্টাটুকু দিয়ে যাব যে আমার যে স্ট্রাগলটা করতে হয়েছে এর জন্য অন্য কাউকে করতে না হয়। ধন্যবাদ আপনাকে। একজন ফারজানা শারমিন পুতুল, তিনিও কিন্তু প্রতিটা পদক্ষেপে স্ট্রাগল করেই আজকে জনপ্রতিনিধি এবং প্রান্তিক মানুষের কথা চিন্তা করতে পারছে। আমাদের প্রত্যেকের ঠিক এভাবেই শক্ত হাতে এগিয়ে আসতে হবে, এবং একটা বড় পরিবর্তনের মুখে আমাদের বাংলাদেশ, যেখানে আইনের সুশাসন, প্রান্তিক মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ, এর সুবাতাস বইছে, লাল সবুজের পতাকা মাথা উঁচু করে বাঁচুক বিশ্ব মানচিত্রে। সুমনা সুমি, ৭১, ঢাকা।